সম্মানিত দর্শক, পূর্বাচল ভ্যালি যোগসূত্র অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি বিজন গুহ এবং আজকে আমরা যোগসূত্রে আলোচনা করতে চাই প্রকৃতির উত্তাপ কতটা রাজনীতিতে এবং প্রকৃতিতে তীব্র উত্তাপ এবং সেই উত্তাপে মানুষজনের নাভিশ্বাস ওঠার অবস্থা এবং সেই সময় রাজনীতির মাঠ কি আসলে একদম নিরুত্তাপ, বা এরকমভাবে আমরা বলতে পারি কিনা যে প্রকৃতির যে তীব্র উত্তাপ, তীব্র তাপদাহ যেটি বহমান রয়েছে সেটি রাজনীতি যারা করেন, রাজনীতির মাঠে যারা আছেন, সেটি ধার করে রাজনীতির মাঠটা উত্তপ্ত করার চেষ্টা করছেন কিনা, সেরকম বিষয়। তবে দুই উত্তাপই কিন্তু অস্বস্তির জন্ম দেয়, সবচেয়ে হলো বড় জায়গা। কারণ প্রকৃতির শান্ত সুন্দর পরিস্থিতিটা যেমন আমরা চাই, রাজনীতিতেও নিঃসন্দেহে তেমনটিই চাই। এই যোগসূত্রটাই আসলে আমরা মেলানোর চেষ্টা করব আজকের পূর্বাচল ভ্যালি যোগসূত্র অনুষ্ঠানে। শুরুতে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি কারা আছেন আজকের আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন রাজনীতি বিশ্লেষক এবং বাংলা বিচিত্রা এবং abnews24.com এর সম্পাদক সুভাষ সিংহ রায়, স্বাগত জানাই আপনাকে। আমাদের সাথে রয়েছেন TVN24 এর প্রধান সম্পাদক নাজবুল আশরাফ, আপনাকে স্বাগত জানাই। এবং আমার ঠিক কাছাকাছি রয়েছেন সাবেক জাজ ও সংবিধান, রাজনীতি এবং অর্থনীতি বিশ্লেষক ইকতাদার আহমেদ, আপনাকেও স্বাগত জানাই। জনাব সুভাষ সিংহ রায়, ভূমিকাতে একটু একটু করে বলার চেষ্টা করছিলাম এবং প্রকৃতির যে তীব্র উত্তাপ সেটি নিয়ে কথা প্রতি মুহূর্তেই হচ্ছে। আজকে আমরা রাজনীতির মাঠের উত্তাপ নিয়ে একটুখানি কথা বলতে চাই এবং সেই উত্তাপটা মূলত আলোচনাটা এক জায়গায় ঘুরপাক খাচ্ছে, সেটি হলো উপজেলা নির্বাচন নিয়ে। এবং উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দ্বন্দ্ব এবং কোন্দল চরমে, এরকম গণমাধ্যমের শিরোনাম আছে। আপনি যেহেতু সংবাদ মাধ্যমের মানুষ, সম্পাদক, নিশ্চয়ই জানবেন। এবং দলীয় একটা কড়া সিদ্ধান্ত আছে আওয়ামী লীগের জায়গা থেকে এবং সেটি দলীয় সভাপতির জায়গা থেকে যে মন্ত্রী এমপির স্বজনরা এই নির্বাচনে অংশ নিতে পারবেন না। কিন্তু চিত্রটা হচ্ছে যে প্রচুর পরিমাণে, সংখ্যা যদি আমি বলি অনেকগুলো সংখ্যাই আছে, আপনিও নিশ্চয়ই জানেন, সেটি আছে। দুইটা জিনিস আপনার কাছে জানতে চাই। একটা হচ্ছে দলীয় এরকম সিদ্ধান্ত কেন, কারণ এর তো কোনো বাধ্যবাধকতা নাই আপনি যদি আইনের জায়গায় বলেন। আর যদি তারা অংশগ্রহণ করে তাহলেই বা সমস্যা কী, মানে এই নির্দেশনা দল থেকে কেন আসলো? জনসুভাষ সিংহ রায়। আমি তো দলের পক্ষ হয়ে কথা বলতে পারবো না, রাজনীতি বিশ্লেষক আমি জায়গা থেকে যতটুকু বুঝি ততটুকু বলি। কিন্তু এর আগে আমি একটু বলি, আপনি তো কথা শুরু করেছিলেন উত্তাপ দিয়ে, প্রকৃতির উত্তাপ দিয়ে। এবং আপনি খেয়াল করে দেখবেন, আপনার যখন বুঝতে শিখেছেন, আপনি যদি যখন একটু একটু করে বুঝছেন, তখন থেকে একটা গান শুনেছেন আব্বাস উদ্দিন আহমেদের, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে, তুই আল্লাহ দে। বুঝছেন না? তার মানে কি, এই উত্তাপের ব্যাপারটা কিন্তু তখনও ছিল। এখন জনসংখ্যা বেড়েছে, সারা পৃথিবী উত্তপ্ত হচ্ছে এবং যারা এই উত্তাপের জন্য দায়ী তারা কিন্তু তাদের কথা রাখছেন না। আপনি প্যারিস চুক্তিতে কি বলা হয়েছিল যে 2030 সালের মধ্যে আপনি 50% কার্বন নিঃসরণ কমিয়ে আনবেন। সেটি সেই কথা কেউ রাখেনি, বিশেষ করে অথচ গত এক দশকে এখানে উত্তাপের পরিমাণ আরো বেড়েছে, যেটার জন্য আমরা কিন্তু দায়ী নয়, কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর আপনি জানেন যে আমরা এই যে জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, এই অভিঘাতটা কিন্তু খুব ভয়ঙ্কর। যাই হোক, এই আলোচনাটা থামিয়ে রাখি, আপনার মূল প্রসঙ্গে আমি আসি। আপনি যেটা উল্লেখ করেছেন যে আওয়ামী লীগের এরকম সিদ্ধান্ত কেন, এই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন বিশ্বকবি, যে আমরা দল গড়িয়া তুলিতে পারি না, দলাদলি করিতে পারি। আমাদের দল ব্যবস্থাপনার ত্রুটি আছে এবং এই দল ব্যবস্থাপনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে বর্তমানে যে দলটির টানা 15 বছর সরকার পরিচালনার দায়িত্ব পালন করে চতুর্থ মেয়াদের টানা দায়িত্ব পালনের মধ্যে পড়েছেন, অর্থাৎ তাদের কাছে কিন্তু এই দল ব্যবস্থাপনা খুবই জরুরি। জনাব সুভাষ সিংহ রায়, আপনার কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দল ব্যবস্থাপনার কথা আপনি বলছিলেন, কিন্তু কোন দল? এই নির্দেশনাটা কার কাছ থেকে এসছে? দলীয় সভাপতি, এবং তিনি শুধুমাত্র দলের মধ্যে নয়, আমরা যদি বিশ্বমানের যদি নেতৃত্বের কথা চিন্তা করি তাহলেও কিন্তু শেখ হাসিনার কথা বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী। তার নির্দেশনা অমান্য করা, সেটি ব্যবস্থাপনার বড় রকমের একটা ঘাটতি। আর স্বজন যে ব্যাখ্যাটি দেওয়া হচ্ছে, স্বজন অর্থই হচ্ছে নাজমুল আশরাফ ভাইয়ের পুত্র, কন্যা, স্ত্রী, ভাই, বোন। এর বাইরে যদি আপনি স্বজন খুঁজতে যান, আত্মীয় খুঁজতে যান, তাহলে ঘুরে ফিরে দেখবে তো বিজন গুহ নাজমুল আশরাফের আত্মীয়। আপনি ওই অর্থ যদি বলেন, আমাদের লতায় পাতায় অনেক আত্মীয়তা রয়ে গেছে, সেটার কিন্তু ভিন্নতা রয়েছে। কেননা
বাগেরহাটের সেই ইতিহাস যদি ঘাটেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষরা পিরালি ব্রাহ্মণ হিসেবে পরিচিত, দেখা যাবে তাদের বংশের কেউ বাগেরহাটের খুব কাছে তৎকালীন ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমায় শেখ মুজিবুর রহমানের পরিবারের কারোর সাথে বিবাহ বন্ধন হয়েছিল, হতে পারে। অথবা ওই আত্মীয়তা খুঁজতে গেলে অনেক বিস্তৃত। মানে ব্যাখ্যাটাও খুব স্পষ্ট না আপনার কাছে, আপনি কি এটি বলতে চাচ্ছেন কিনা? হ্যাঁ, না, স্বজন মানেই হচ্ছে অর্থই বোঝাতে চেয়েছেন তার কোনো মন্ত্রী, এমপি, এদের পুত্র, কন্যা, স্ত্রী। কেননা অনেক জায়গায় তো এরকম আছে। কুমিল্লাতে সদরে যিনি জাতীয় সংসদ সদস্য একাধিকবার, তার কন্যা একজন চিকিৎসক, তিনি মেয়র হয়েছেন না। এরকম ইতিহাস, এরকম উদাহরণ তো অনেক আছে। সেই ক্ষেত্রে দল এবার সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু 7ই জানুয়ারি নির্বাচনে একটি অন্য রকমের মাত্রা এসেছিল নির্বাচনে, প্রতিদ্বন্দ্বিতার আবহাওয়া কারণে কৌশলী একটা অবস্থান কিন্তু সরকারি দল নিয়েছিল। সেই কারণে তাদেরকে এই অবস্থা এখন আসতে হয়েছে। দলের মধ্যে নানান ধরনের বিভাজনের রেখা স্পষ্ট হয়েছে। আমি নাজমুল আশরাফ ভাই আপনার কাছে একটুখানি আসতে চাই। এই শেষ কথাটি ধরে নির্বাচন কমিশন থেকে একটা কথা বলা হয়েছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যে এই নির্বাচন মানে উপজেলা নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছিল সেটি প্রশ্নবিদ্ধ হতে পারে। এবং জনসভা সেখানে শেষ কথাটা কিন্তু এই জায়গা থেকে করলেন। আপনার কাছে ব্যাখ্যাটা কীরকম আসলে নির্বাচন কমিশনের যে ব্যাখ্যা? মানে এই নির্বাচন সুষ্ঠু না হলে 7ই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এটা আমার কাছে খুব স্পষ্ট না বিষয়টা, এবং যৌক্তিক মনে হচ্ছে। এবং 2 নির্বাচনে কন্ডাক্ট করছেন কিন্তু একই নির্বাচন কমিশন। এখন 7ই জানুয়ারি নির্বাচন তো তারা দাবি করছেন তারা খুব ভালো নির্বাচন করেছেন, ফলে কেন উপজেলা নির্বাচন ভালো করতে পারবেন না? আর ওইটা ভালো দাবি করে এসেই তো আপনি এই নির্বাচনটা এখন করছেন। এটা খারাপ হলে আপনার যে ভালো করার দাবি সেটা নষ্ট হয়ে যাবে কেন? আর যদি প্রশ্নবিদ্ধ হওয়ার কথা বলেন, 7ই জানুয়ারি নির্বাচন প্রশ্নবিদ্ধ তো বটেই, অনেক ব্যাপারে প্রশ্ন আছে, সেটি বিস্তারিত আলোচনা অনেক হয়েছে, সেখানে না গেলাম। আপনি যেখান থেকে শুরু করছেন প্রকৃতির উত্তাপ, সুভাষদা কিছুটা বলেছেন যে প্রকৃতির উত্তাপ কেন বাড়ে। বাংলাদেশে অনেক রকমের উত্তাপ আছে। প্রকৃতির উত্তাপ তো এখন মানে সবচেয়ে বড় সমস্যা মানুষের জীবনে, জনজীবনে, বিশেষ করে যাদেরকে বাইরে যেতে হয়, কাজ করতে হয় তাদের জন্য। এখন এই প্রকৃতির উত্তাপের সাথে আমাদের রাজনীতির উত্তাপটাও আস্তে আস্তে বাড়ছে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে। দ্রব্যমূল্যের উত্তাপ আগে থেকেই ছিল, এখনও আছে। আর এই সব কিছু মিলে টকশোতে কিছুটা উত্তাপ তৈরি হয়। তো আমাদের উত্তাপের শেষ নাই, বহু ধরনের উত্তাপ আছে আমাদের। এখন উপজেলা নির্বাচন, উপজেলা পদ্ধতিটা যখন এরশাদ সাহেব চালু করেছিলেন তখন কিন্তু আওয়ামী লীগ, বিএনপি সহ সবাই বিরোধিতা করেছিল। এবং বিএনপি যখন প্রথম ক্ষমতায় আসলো এরশাদ সরকার পতনের পর, তারা এসে উপজেলা পদ্ধতি বাতিল করে দিয়েছিল। আওয়ামী লীগ এসে আবার সেই উপজেলা পদ্ধতি চালু করলো। উপজেলা পদ্ধতি ক্ষমতার বিকেন্দ্রীকরণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে আপনার অনেক মানে গুরুত্বপূর্ণ একটা মানে ধাপ আর কি। এবং উপজেলা যেই মূল কনসেপ্ট যেভাবে শুরু হয়েছিল, বা উপজেলার যে আইন, সব কিছুর সুফল আমরা সেভাবে পাই না তো, কিন্তু উপজেলা ব্যবস্থার যে একটা অতি গুরুত্বপূর্ণ গণতন্ত্রের জন্য, স্থানীয় সরকার ব্যবস্থার জন্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য, জনগণের সেবা, সরকারের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, সেটি কিন্তু প্রমাণিত হয়েছে। কিন্তু এর বিরোধিতা আমরা করেছি বড় বড় দলগুলো, এবং একদল তো বাতিলই করে দিয়েছিল। এখন সেই ব্যবস্থাটা এখন চালু আছে, সেটা নির্বাচন নিয়ে তো কথাবার্তা হচ্ছে, ব্যবস্থাটা চালু আছে। কিন্তু উপজেলা পদ্ধতি যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, এবং উপজেলা খুবই গুরুত্বপূর্ণ একটা স্থানীয় সরকার প্রতিষ্ঠান, ধাপ হিসাবে এটা আপনি যদি উপরে নিচে চিন্তা করেন খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থানে উপজেলা পর্যায়ে। এর নিচে ইউনিয়ন পরিষদ আছে, উপরে বা সমকক্ষ হিসেবে পৌরসভা আছে, তার উপরে সিটি কর্পোরেশন আছে। ফলে উপজেলা দিয়ে যদি আপনি গোটা বাংলাদেশটাকে আপনি কাভার করতে চান, তাহলে আমি বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। কিন্তু উপজেলা নির্বাচন কিভাবে হয়, যারা নির্বাচিত হন তারা কি করেন, তাদেরকে কতটুকু করতে দেওয়া হয়, উপজেলা প্রশাসন কিভাবে চলে, সেটাতে জনপ্রতিনিধিদের কর্তৃত্ব কতখানি, আর আমলা সরকারি কর্মকর্তা অনির্বাচিত যাদের জবাবদিহিতা নাই তাদের গুরুত্ব কতখানি, উপজেলা কতটা স্বাধীনভাবে চলে আর কতটা এমপি দ্বারা, মন্ত্রী দ্বারা, সরকারি দল দ্বারা, সরকারি দলের নেতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেগুলো নিয়ে বিস্তর আলোচনা আছে। এখন নির্বাচনটাতে চলে আসি। 7ই জানুয়ারি নির্বাচন, তার আগে 18 সালের নির্বাচন, তার আগে 14 সালের নির্বাচন, ধারাবাহিকভাবে আমাদের নির্বাচন নিয়ে একটা সংকট চলছে।
এটা অস্বীকার করার কোনো উপায় নাই। সরকারি দল একরকম বলবে, বিরোধী দল একরকম বলবে, কিন্তু আমরা যারা সংবাদকর্মী আমরা যদি বাস্তবতা দেখে বলি যে 14 সাল থেকে আমাদের দেশে গণতন্ত্র, রাজনীতি, নির্বাচন এই 3টি বিষয়ে একটা সংকট চলছে। সেই সংকটের জন্য যারা নির্বাচনে অংশ নিচ্ছে না, যারা নিচ্ছে, যারা বয়কট করছে, যারা প্রতিহত করছে, যারা একতরফা নির্বাচন করছে, যারা একচেটিয়া নির্বাচনে বারবার ক্ষমতায় আসছে, যাদের ক্ষমতার উৎস অন্য দেশে, এগুলো নিয়ে অনেক বিতর্ক হতে পারে, হচ্ছেও, হয়তো হবে। কিন্তু এটা স্বীকার করতে হবে আমাদের দেশের গণতন্ত্র এবং গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ নির্বাচন, এটা নিয়ে একটা সংকট আছে। সেই সংকটের ধারাবাহিকতা চলছে এবং সেই ধারাবাহিকতা এসে পড়েছে এবারে উপজেলা নির্বাচনে। এই নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। বাংলাদেশের যে কোনো নির্বাচন, স্থানীয় বলেন, জাতীয় বলেন, সেই নির্বাচনে বড় দুটি দল যদি অংশ না নেয় সেটি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না, সেটি অংশগ্রহণমূলক হবে না, সেটিতে জনগণের অংশগ্রহণ ঠিক মাঠের হবে না। পরিস্থিতি তো সেরকম না, না। বিএনপি অংশ নিচ্ছে না, কিন্তু মাঠে যদি আপনি দেখেন প্রতিদিন উপজেলা নির্বাচন নিয়ে বড় বড় খবর আছে শোনেন। এবং সেখানে অপহরণের মতো ঘটনা ঘটেছে। আচ্ছা, আপনি ঘটনা নিশ্চয়ই আছে, জানেন। প্রচারণা চলছে, পরিস্থিতি তৈরি হচ্ছে, প্রার্থী তুলে নিয়ে যাওয়ার ঘটনা, না, না, তারপরে এখন ধরেন, প্রার্থীতা আপনি প্রত্যাহার। ধরেন উপজেলা একটা গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্থানীয় সরকার ব্যবস্থা। সেখানে যদি আপনি একটা পূর্ণাঙ্গ নির্বাচন চিন্তা করেন, তাহলে সব দল, সব মতের, সব ধরনের মানুষ অংশ নেবে, সেটি প্রার্থী হিসেবে এবং ভোটার হিসেবে, এবং তার মধ্যে ভোটারদের কাছে সর্বোচ্চ সুযোগ থাকবে পছন্দের, বাছাই করে নেওয়ার। যখন একটা বড় অংশ থাকে না নির্বাচনে, এখন বিএনপি নেই, কিন্তু বিএনপির নির্দেশ অমান্য করে অনেকে নেমেছে এবং তারা বহিষ্কারও বহিষ্কৃত খবরও আছে। হয়েছে, 73 জনকে বহিষ্কার করা হয়েছে। এখন বিএনপি বলবে এরা তো আমাদের লোক না, আরো যদি অংশ নেয় দ্বিতীয় তৃতীয় ধাপে, তখন আবার হয়তো বহিষ্কারের প্রশ্ন আসবে। আমি বলছি যে বিএনপির অংশগ্রহণ এটা পরোক্ষ, ব্যক্তির অংশ নিচ্ছে, দল হিসাবে না। তাতেও বিএনপি যদি আনুষ্ঠানিকভাবে অংশ নিত, ঘোষণা দিয়ে, সিদ্ধান্ত নিয়ে, তাতে করে যেরকম জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো সেটা হচ্ছে না। এবং এই একই ঘটনা যেহেতু এর আগের জাতীয় সংসদ নির্বাচনগুলোতে হয়েছে, কিছু স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে হয়েছে, এইবারও তাই হচ্ছে। এবং তার সুযোগ নিয়ে যেহেতু প্রতিদ্বন্দ্বিতা কম হচ্ছে এবং সবচেয়ে বড় প্রতিপক্ষ থাকছে না, সেখানে আওয়ামী লীগের ভিতরেই আগ্রহটা বেড়েছে, নতুন ভাবে একটা আগ্রহ তারা তৈরি করার এই সুযোগটা নেওয়া যে ভাই দাঁড়ালেই তো পাশ করা জি, জি, সম্ভব। জি। এবং সেটা যদি দলের সমর্থিত হয় তাহলে তো কোনো কথাই নাই, যদি মন্ত্রী এমপির আশীর্বাদ পুষ্ট হয় তাহলেও কোনো কথা নাই, স্থানীয় আওয়ামী লীগ যদি সাথে থাকে তাহলে কোনো কথা নাই। এই সুযোগটা নেওয়ার জন্য এক ধরনের প্রতিযোগিতা কামড়াকামড়ি শুরু হয়েছে। তার কারণে এই যে পরিবারের সদস্যদের কথা আসছে, যেটা সবাই এবং তার কারণে যে কোনো জায়গা থেকে নির্দেশটা আসুক কিনা সেটা পরিবারে, না না, এখানে শেষ করি। পরিবারের সদস্য বা স্বজন বলতে কি বোঝায়, উনি বলছিলেন স্ত্রী, ছেলে, মেয়ে, বিষয়টা কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ না। এবং যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে কিন্তু স্পষ্ট করে বলা নাই যে স্বজন বা আত্মীয় বলতে কি বোঝায়, সংজ্ঞাটা কি। না, সেটা কিন্তু প্রার্থীরাও এই বলেছে। সংকটটা যেখান থেকে শুরু হয়েছিল সেটা কিন্তু স্ত্রী, ছেলে, মেয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, একজন প্রতিমন্ত্রীর শ্যালককে নিয়ে সংকটটা শুরু হয়েছিল। তাহলে শ্যালক কি আপনার পরিবারের অংশ? না, আপনার ফার্স্ট ফ্যামিলির অংশ না। তার মানে আত্মীয়তার মধ্যে পড়লেই চলে। এর মধ্যে আমরা দেখলাম শাহজাহান খানের মতো খুবই গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট মেম্বার আওয়ামী লীগের, তিনি প্রকাশ্যে বিতর্ক করলেন দলের সাধারণ সম্পাদকের সাথে। আরো অনেকে এরকম বিদ্রোহ করছেন। আওয়ামী লীগের প্রথম ধাপে যারা দাঁড়িয়েছিল নির্দেশ অমান্য করে, তাদের মধ্যে পত্রিকার খবর অনুযায়ী 3 জন শুধু প্রত্যাহার করেছেন, এখনো 20 জন 20 জন বাকি আছে। এই 20 জনের ব্যাপারে 30 তারিখে সিদ্ধান্ত হবে দলের বৈঠকে, আমরা দেখি কি হয়, হয়তো বহিষ্কৃত হবে। আমরা একটু আইনের জায়গাটা একটু ঘুরে আসি। আচ্ছা, আইনের জায়গাটা যাওয়ার আগে আমি শেষ করি। সেটা হচ্ছে যে আসলে এই উপজেলা নির্বাচন নিয়ে বড় দুটি দলই সংকটের মধ্যে আছে, আওয়ামী লীগ এবং বিএনপি। দুই দলের দুই রকমের সংকট, কিন্তু সংকটে আছে। এবং এই সংকট নিয়ে এই নির্বাচন হওয়া এবং আদর্শিক একটা নির্বাচন, আমি বাংলাদেশের বাস্তবতায় বলছি, সেরকমটা হওয়ার কোনো সুযোগ আপনি দেখছেন না। জনাব ইকতেদার আহমেদ, আপনার কাছে আসি। আইনের জায়গাটা, এই যে দলীয় সিদ্ধান্ত দেওয়া হলো যে মন্ত্রী এমপির স্বজন এবং স্বজনের ব্যাখ্যাটাও আসলে খুব পরিষ্কার নয়, এবং প্রার্থীরাও কেউ কেউ বলেছেন যে স্বজনের ব্যাখ্যাটা আসলে কি, যে ফার্স্ট ফ্যামিলি না কোন পর্যায় পর্যন্ত, মানে এরকম একটা সিদ্ধান্ত দলীয়ভাবে আসাটাই আপনি কতটা আইনের জায়গা থেকে ব্যাখ্যা করবেন? এবং আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন, সেটা হচ্ছিল যে আইন দ্বারা পরিচালিত হয়, ওটাকে বলা হয় গণপ্রতিনিধিত্ব আদেশ। আর উপজেলা, এটা তো স্থানীয় সরকার, এখানে উপজেলা পরিষদ নির্বাচন আইন আছে, তারপরে ইউনিয়ন পরিষদ নির্বাচন আইন আছে, প্রত্যেকটা আলাদা আলাদা আইন। তো এই ধরনের কোনো আইনেই কিন্তু এই ধরনের কোনো বিধিনিষেধ দেওয়া নাই যে যিনি সংসদ সদস্য অন্য কোনো ওই সংসদীয় এলাকার অন্য কোনো নির্বাচনে তার আত্মীয় স্বজন অংশগ্রহণ করতে পারবে না, এই ধরনের কোনো আইনগত বিধান
আমাদের এই যে জাতীয় সংসদ সংক্রান্ত নির্বাচনী আইনেও নাই, উপজেলা পরিষদ বা স্থানীয় সরকার সংক্রান্ত অন্যান্য যে সকল আইন আছে কোনো আইনে কিন্তু নাই। এবং আমরা ইতিপূর্বে কি দেখেছি যে আমরা দেখেছি যে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে কখনো কোনো এমপির যদি মৃত্যু ঘটে তখন দেখা যাচ্ছে যে তার স্ত্রীকে অথবা তার ভাইকে অথবা তার ছেলেকে মনোনয়ন দেওয়া হয়। এবং আপনি বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষেত্রে যদি দেখেন, আপনি জানেন নিশ্চয়ই যে যখন একজন সংসদ সদস্য রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন তখন সংসদে তার আসন শূন্য হয়। তো জিল্লুর রহমান সাহেবকে যখন রাষ্ট্রপতি করা হলো, যে আসনটি শূন্য হলো, সেখানে দেখা গেলো যে তার ছেলেকে মনোনয়ন দেওয়া হলো এবং তিনি এমপি হলেন। এরপরে আব্দুল হামিদ সাহেব রাষ্ট্রপতি হলেন, ওনার ক্ষেত্রেও দেখা গেল এরকম অসংখ্য হ্যাঁ না অসংখ্য না, ওনার ক্ষেত্রে ইভেন এর আগে যে বদরুদ্দোজা চৌধুরী সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন বিভিন্ন সময় আপনি বলতে পারেন। ওনার ক্ষেত্রেও দেখা গেছে যে ওনার ছেলেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এবং বর্তমানে যিনি রাষ্ট্রপতি আছেন উনিও এরকম শোনা গিয়েছিল যে ওনার ছেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, পরে হয়তো করেন নাই। আর তাছাড়া আমরা দেখেছি যে অনেক রাজনৈতিক নেতার ক্ষেত্রে যে তার মৃত্যু ঘটেছে, মৃত্যু পরবর্তী তার স্ত্রীকে অথবা তার ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছে। যে আমাদের দেশে যে এই সংস্কৃতিটা দীর্ঘদিন যাবৎ চলে আসছে, এর কারণে কি হচ্ছে, এর কারণে কিন্তু দলে কিন্তু নেতাকর্মীরা মূল্যায়িত হচ্ছে না, বের হওয়ার জন্য উপজেলা নির্বাচনের চেষ্টা করা হচ্ছে, মূল্যায়িত হচ্ছে না এবং ভালোভাবে বিকশিত হচ্ছে দেখেন না। কিনা। এখন এখানে তো স্বজন যেটা বলা হয়েছে, স্বজনের কোনো তো এই যে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নাই এর মধ্যে কি কি আসবে। এখন ধরেন দূরসম্পর্কের আত্মীয়, যে আমাদের নাজমুল আশরাফ সাহেব বললেন যে ওই যে শ্যালক, তো শ্যালক তো তার ঘনিষ্ঠ আত্মীয়, শ্যালক স্বজনের মধ্যে অবশ্যই স্বজনের মধ্যে পড়বে। এটা যদি ধরেন ব্যাখ্যা দেওয়ার যদি প্রয়োজন হয় তখন হয়তো এক একজন এক একভাবে ব্যাখ্যা দিবে। এবং সুনির্দিষ্ট কোনো যদি, অর্থাৎ এটার যদি কোনো ব্যাখ্যা না থাকে, যদি সংজ্ঞা যদি না থাকে, এটা যদি সংজ্ঞায়িত করা না হয়, এক একজন এক একভাবে হয়তো ব্যাখ্যা করবেন। এখন তবে দল চাইলে এরকম সিদ্ধান্ত নিতে পারে তো না, দল এখন দল সিদ্ধান্ত নিতে পারে ঠিকই, কিন্তু এখন দলের সিদ্ধান্ত যারা দল করে তারা মানবে, দলের বাইরে যারা তারা তো মানবেন। এখন যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি যদি বলেন যে ঠিক আছে উনি আমার আত্মীয়, উনি দল করে, আমি তো দল করি না, তো এটা তো ওনার উপর বাধ্য নির্দেশটাও তো আইনসম্মত না। আইনসম্মত না, সেটাই আমি জিজ্ঞেস করছিলাম। অবশ্যই আইনসম্মত না। আইন তো দলকে এই ধরনের কোনো ক্ষমতা দেয়নি, বা আমাদের যে নির্বাচন সংক্রান্ত যে সকল আইন আছে কোনো আইনেই কিন্তু এই ধরনের কোনো বিধানের কথা বলা নাই। তো সুতরাং এটা এখন বলা হয়েছে কেউ মানবে কেউ মানবে না, আর যারা মানছে না তারা যদি দলের সাথে সম্পৃক্ত না থাকে সেক্ষেত্রে তো ধরেন দলের সিদ্ধান্ত মানার প্রশ্নটা অবান্তর অনেকটা। না, জনসেবার সঙ্গে এই জায়গা থেকে আসি, মানে আইনের জায়গা থেকে ইকতেদার আহমেদ বলছিলেন যে দলই বা এরকম সিদ্ধান্ত কেন দিল, কিন্তু এটি একদম হাই কমান্ড থেকে নির্দেশনা। সেটি কি শুধুমাত্র নির্বাচনের যে একটা সংকট আছে, জনসেবার সঙ্গে আমি যদি শেষ করি, একটা বিষয় আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যদি দলের কর্মী হয়ে থাকেন, দল অনুসারী ব্যক্তি হয়ে থাকেন, সে যে পর্যায়ে আপনি আসেন না কেন, আপনার দলীয় সিদ্ধান্ত মানতে হবে, সেটা আপনার মনোপুত হোক আর না হোক। এবং আমি কেন বলেছিলাম শেষ কথাটির আপনি ব্যাখ্যাটা একটু অন্যভাবে দিয়েছেন। আমি বলেছিলাম যে 7ই জানুয়ারি নির্বাচনের পরে দলের ভিতরে একটা বিভাজনের রেখা তৈরি হয়েছে। সেটি তো আমরা নির্বাচনের আগে আলোচনাটা করেছি। বিভাজনের রেখা সেটিও কিন্তু এক ধরনের পরিকল্পনা করেই তো করা হয়েছে। বিভাজনের পরিকল্পনা করে করা হয়নি। না, বিভাজনটা যে হবে তখন কিন্তু এই আলোচনাটা হয়েছে। সেটা সেই জায়গাটায় এখন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে, এটা লাগাম টেনে ধরবার জন্য। কারণ যেহেতু এর প্রভাব রয়ে যায়, সে কারণে এই প্রভাব যাতে যতটা মুক্ত করা যায়। আপনি নির্বাচন কমিশনের কথা বলছেন, আইনের ব্যাখ্যা দিলেন ইকতেদার আহমেদ, ব্যাখ্যাটা সঠিকই ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু আপনি যদি বলেন নির্বাচন কমিশন যখন কুমিল্লায় এর আগে সিটি কর্পোরেশন নির্বাচনে সেটি নিয়ে একটা বড় রকম আলোচনা, সংসদ সদস্যকে বললেন তো আপনার নির্বাচনী এলাকার থেকে বাইরে চলে যেতে হবে, এটা কি বিধিসম্মত ছিল? কারণ তিনি তো ওই নির্বাচন এলাকার উনি ভোটার, তিনি যদি অন্য নির্বাচনী এলাকার ভোটার হতেন সেটা ভিন্ন কথা। নির্বাচন কমিশন সম্ভবত সেটি মাথায় রেখে এবার ব্যাখ্যাগুলো দিচ্ছেন না, সাংবিধানিক অধিকার তাকে আপনি খর্ব করতে পারেন না। এখন আপনি আইনের ব্যাখ্যাও দিতে পারেন, যে বলতে পারেন যে আপনি কাউকে তো এইভাবে আপনি বঞ্চিত করতে পারেন না, কিন্তু এটা দলীয় সিদ্ধান্ত, দলের কর্মীকে মানতে হবে। এই জায়গাটায় আওয়ামী লীগ স্থির থাকতে পারলে আওয়ামী লীগের তার এই যে দল ব্যবস্থাপনায় অনেক উন্নত অবস্থানে থাকবে। সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ। এখন আপনার কাছে ছোট্ট করে আসি, সেটি হলো যে আপনি বলছিলেন যে
যে লাগাম টানা, অর্থাৎ দলের মধ্যে যে ব্যবস্থাপনার কথা আপনি বলছিলেন গত জাতীয় নির্বাচনের পরে, সেটির কারণেই মূলত এই পদক্ষেপটা হয়তো নেওয়া হয়েছে। মনে হয় কিনা যেটি জনাব নাজমুল আশরাফও বলছিলেন যে এক ধরনের সংকট আছে রাজনীতিতে, যেহেতু বিরোধী দল, শূন্য একটা রাজনীতির মাঠ, বা অংশগ্রহণমূলক নির্বাচনের একটা প্রত্যাশা থাকে মানুষের, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রত্যাশা থাকে, সেই রকম একটা সংকট চেপে ধরেছে কিনা, মানে ঘাড়ে চেপে বসেছে কিনা, যে কারণে নানা উপায়ান্তর খোঁজার চেষ্টা হচ্ছে, যেটি আসলে আলটিমেটলি। আপনি সঞ্চালক হিসেবে কঠিন কঠিন প্রশ্ন করছেন, আপনি একটু সহজ করে বলুন। উত্তাপ ছড়াচ্ছেন। আমি আপনাকে একটা খোলামেলা কথা বলি যে বাংলাদেশের রাজনীতির যে উত্তাপের কথা বলছেন, আপনার গণমাধ্যমগুলো, বেসরকারি টেলিভিশনগুলো যদি এইসব ব্যাপারে যদি কোনো সংবাদ পরিবেশন না করে, তাহলে তো উত্তাপ ছড়ানোর সুযোগ নাই। প্রিন্ট মিডিয়াতে যদি না দেয়, উত্তাপ ছড়ানোর সুযোগ নাই। প্রকৃতির উত্তাপের কথা বলছেন? না না না, এই সব বিষয়ে মানে প্রকৃতির উত্তাপ মানুষ টের পাচ্ছে, টের পাচ্ছে। আপনি একটা কথা খুব পরিষ্কার করে বলি, আপনি নিশ্চয় মনে পড়বে আপনার 2018 সালের নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশগ্রহণ করলেন, নিজে প্রার্থী হলেন দুই জায়গার থেকে। তিনি এক জায়গায় জিতলেন, এক জায়গায় হারলেন। তিনি যে জায়গাটা জিতলেন, জেতার পরে কিন্তু তিনি জাতীয় সংসদের যোগদান করলেন না, শপথ দিলেন না, এবং ওই জায়গায় আসন শূন্য হলো। শূন্য আসনে বিএনপির আর একজন অংশগ্রহণ করলো এবং জয়লাভ করলো। তার তিনি বার্তা কি দিলেন? অনেকগুলো জটিল পরিস্থিতি তো দলের ভিতরেই তৈরি হয়। আপনি দেখেন 2019 সালে 1 সেপ্টেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৈনিক ভোরের কাগজ একটা সাক্ষাৎকার দিলেন, দীর্ঘ সাক্ষাৎকার, আপনি অনলাইনে গেলে এখনই পাবেন। তিনি বলছেন 2014 সালের নির্বাচনে অংশগ্রহণ না করাটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। 14 নির্বাচনের পরে 18 গিয়েছে, 18 যাওয়ার পর 2019 1 সেপ্টেম্বরে তিনি কথা বলেছেন। অতএব সংকটের কথা যখন বলছেন, আওয়ামী লীগ বিএনপির একই সংকট না, সংকটের ভিন্নতা আছে, মাত্রা ভিন্নতা আছে। নাজমুল আশরাফ ভাই বলছিলেন একটা নির্বাচন কেন্দ্রিক একটা সংকট যাচ্ছে আমাদের সময়। তাহলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে 1977 সালে 30 মে হানা ভোট কোন আইনগত বিধানে নির্বাচন করেছিলেন জিয়াউর রহমান সাহেব? আপনি ব্যালট পেপারে কি লেখা ছিল? রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুষ্ঠিত নীতি আপনি সমর্থন করেন কি করেন না? হ্যাঁ না, এই তো। আপনি 78 সালে 3রা জুন যে নির্বাচন করেছিলেন জিয়াউর রহমান সরকারি চাকরিতে থাকা অবস্থায়, এই আইনি ব্যাখ্যা তো ইকতেদার আমরা দিতে পারবেন। সরকারি চাকরিতে থাকা অবস্থায় পদত্যাগ না করে তিনি রাষ্ট্রপতি নির্বাচন করলেন। তখন নির্বাচন কমিশন ছিল না বাংলাদেশে, তারা কি কোনো এ ব্যাপারে কোনো বক্তব্য দিয়েছে? তখন বাংলাদেশে সুশীল সমাজ ছিল না, তারা কেউ বিবৃতি দিয়েছিল? আমি খুঁজে পাইনি। আপনি 1979 সালে কিন্তু 18 ফেব্রুয়ারি এখনকার আলোচনাটা যদি আপনি বলেন যে গত 15 বছরে একচ্ছত্রভাবে তো আওয়ামী লীগ ক্ষমতায় আছে, জনগণের ভোটেই ভোট তো হয়েছে, কিন্তু সেই জায়গায় সেই সংকটটা দল হিসেবে আওয়ামী লীগও অনুভব করছে কিনা এই কর্মকাণ্ডগুলোতে, তা মনে হয় বাবা, দল থাকলে এখন তো বিরোধী দল নেই, দল থাকলে দলের ভিতরে নানান সংকট থাকবে। আর যত বড় দল তত বড় বড় নানাবিধ সংকট থাকে, নানান রকম চাহিদার ব্যাপার থাকে। আর সরকারি দলের তো নেতা কর্মীদের ভিতরে আরেক ধরনের চাহিদা থাকে, সেটা বিস্তৃত ব্যাখ্যা আমি করলাম না। আপনাকে তো একটা বিষয় মাথায় রাখতে হবে, কেন আওয়ামী লীগ এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে, একবার বাস্তবিক অর্থে সিদ্ধান্ত নিয়েছে। এবং এটার আমি আবারও বলছি যে দল ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে পারলে আওয়ামী লীগ দল হিসেবে প্রকৃত হবে এবং তার সরকার ব্যবস্থাপনায় অনেক উন্নত অবস্থানে থাকবে। উপজেলা নির্বাচন নাজমুল সাহেবের কথা বলছেন, আমার স্মৃতিতে তো উপজেলা নির্বাচন একটা গুরুত্বপূর্ণ ঘটনা। আপনার নিশ্চয়ই মনে আছে, নাজমুল সাহেব তো মনে থাকবেই, তিনি তো বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা করেছেন ছাত্র অবস্থা থেকে। আপনি এই যে আমাদের ফুলবিড়িয়া তখন বাস স্ট্যান্ড, আমরা তো একটা মফস্বল শহর থেকে এসেছি, আমরা যশোর থেকে এসে আমাদের গাড়িটা থামতোই কিন্তু ফুলবিড়িয়া বাস স্ট্যান্ডে, ফজলুল হক মুসলিম হলের এই থেকে কোনায়। সেই ফুলবিড়িয়া বাস স্ট্যান্ডে যখন আমরা মিছিলটা এনে এসেছে উপজেলা নির্বাচনের সমস্ত ছাত্র সংগ্রাম পরিষদ, সেখানে সেলিম দেলোয়ার ছাত্রলীগের তৎকালীন নেতা তাকে কীভাবে ট্রাকে পিষ্ট করেছেন, মানে আমি তো দ্বিতীয় সারিতে ছিলাম, অতএব সেই ব্যবস্থা জানি। এবং আবারও এটাও বলতে হয়, হুসাইন মোহাম্মদ এরশাদ 9 বছর ধরে যে সামরিক শাসন প্রত্যক্ষ পরোক্ষ যেটাই বলেন না কেন একজন সামরিক জান্তা,
সেই সামরিক জনতা যদি দুটো কারণে বাংলাদেশের মানুষের মনে রেখাপাত করে থাকে, আজ থেকে 25-50 বছর পরও যদি গবেষণা হয়, দুটো কারণে সে কিন্তু মানুষের মনে দাগ কেটে থাকবে। একটা উপজেলা পদ্ধতি বিষয়ে প্রবর্তন করা, আর দ্বিতীয়ত 1982 সালের ডাক পলিসি। এই ওষুধ নীতি তিনি যে করেছেন, বাংলাদেশের ওষুধ যাত্রা আজকে যে সম্পূর্ণতার জায়গায় পৌঁছেছে এবং বাংলাদেশের উৎপাদিত ওষুধ এখন হাইলি রেগুলেটেড মার্কেটে অনেকগুলো বাংলাদেশ দেশে। দিতে যাচ্ছে। জি। এটা হুসাইন আহমেদের সাথে স্মরণ করছি। জি, আমরা তাহলে আসলে জনাব নাজমুল সাহেব আপনার কাছে আসি। আপনি বারবার খুব গুরুত্ব দিচ্ছিলেন নির্বাচনের জায়গাটা এবং স্থানীয় সরকার নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে শক্তিশালী করার জায়গা থেকে সেটি দলীয় প্রতিত্ব নেই, সেটির একটা ব্যাখ্যা আছে। দলীয় প্রতীক কেন দেওয়া সম্ভব হচ্ছে না, দিলে অথবা বিভাজন হয়তো আরও বাড়তে পারে। এবং অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যদি আপনি বলেন, সেই জায়গা থেকে এই যে সিদ্ধান্ত, এই নির্বাচনের মধ্যে দিয়ে আসলে কি প্রাপ্তি? 4 ধাপে নির্বাচন হবে, বিশাল বহরের একটা নির্বাচন। আমি একদম সরাসরি উপজেলা নির্বাচনে আসার আগে আমি শুধু সুভাষদার একটা কথা জবাব দেব, সেটা হচ্ছে যে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে বিভিন্ন সরকারের আমলে, বৈধ অবৈধ, সামরিক বেসামরিক, নির্বাচিত অনির্বাচিত, অরাজনৈতিক, বহুবিধ সরকারের অধীনে নির্বাচন হয়েছে। বহু নির্বাচন নিয়ে আলোচনা করতে গেলে সেটা অনেক বড় বিস্তৃত হবে, কিন্তু আমরা যখন বর্তমান একটি নির্বাচন নিয়ে বা এর ইমিডিয়েট আগে অথবা সাম্প্রতিক কালের নির্বাচন নিয়ে কথা বলি, তখন আপনি অতীতের পুরনো বাজে নির্বাচনের ইতিহাস নিয়ে আসার অর্থ হচ্ছে আপনি এটা যে মানে ভালো না সেটা কিন্তু মেনে নিচ্ছেন, আরও একটা খারাপের উদাহরণ দিচ্ছেন। তার মানে খারাপের বিপরীতে খারাপ নিয়ে আসা কিন্তু মানে খারাপটাকে আপনি ভালো হিসেবে দেখানোর সুযোগ নাই। মানে এটা বাংলাদেশের রাজনীতিতে খুব সাধারণ ব্যাপার। আওয়ামী লীগ বিএনপি যখন বিতর্ক হয়, যখন আপনাকে ধরা হবে আপনি কেন আজকে এই অপকর্ম করলেন, বলে আপনারা তো ওই বছরে করেছিলেন, তারা বলবে আপনারা তো এর আগে করেছিলেন। এটা তো সমাধান না আসলে। যাই হোক, আমি বলছি যে গত 15 বছর যদি আমরা একটা সীমারেখা ধরি, এই 15 বছর আমাদের জাতীয় এবং স্থানীয় নির্বাচনগুলোর যে বাস্তবতা এসে দাঁড়িয়েছে এবং কেন এই সংকটের মধ্যে এসে দাঁড়িয়েছে, ওই যে বললাম যে যারা অংশ নিচ্ছে যারা অংশ নিচ্ছে না, আপনি দুপক্ষকে দায়ী করতে পারেন। এখন রাজনৈতিক সংকট যখন হয় তখন সব পক্ষেরই দায় থাকে কম আর বেশি। এখন 14তে বিএনপি না গিয়ে কতটা ভুল করেছে, 18তে এসে কতটা ভুল করেছে, 24-এ না এসে কতটা ভুল করেছে এবং কেন তারা আসে নাই, সেগুলো তো বিস্তারিত আলোচনা বহু বছর ধরে হচ্ছে। এখন ধরেন এই যে 7ই জানুয়ারি নির্বাচন এবং এই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগকে যেসব কৌশল দিতে হচ্ছে, আওয়ামী লীগের ভাষায় কৌশল, আমি বলবো এক রকমের গ্যারাকলে পরে বাধ্য হয়েছে এসব করতে আর কি। যেমন করে 7ই জানুয়ারি নির্বাচনে দলের একাধিক প্রার্থীকে অনুমোদন দিয়েছে, ঠিক একইভাবে এই উপজেলা নির্বাচনে এসে মার্কা তুলে নিয়েছে এবং পরিবারের সদস্য কোনো আইন কাভার করে না, তারপরও তাদেরকে নিষিদ্ধ করতে হচ্ছে। এই যে একটুখানি জিজ্ঞেস করি, আপনি বলছিলেন যে বিএনপি 76 জন প্রথম দফায়, আরো 6 জন সম্ভবত বহিষ্কার করা হয়েছে। 73 ছিল, এরপরে 6 জন, আজকের যদি খবর আরো 6 জনকে বহিষ্কার করেছে। এই নির্বাচনে অংশগ্রহণ কোনো মতেই তারা দলীয় সিদ্ধান্ত করবে না। আপনি যদি সাথে নির্বাচনের কনসিডারেশন নিয়ে বলেন, মানে বিএনপির সাংগঠনিক জায়গা, তার 7ই জানুয়ারিতে তো বিএনপির কিছু কিছু সাবেক বহিষ্কৃত পুরনো লোক এমপি ছিল, বিভিন্ন পদে ছিল, এরকম লোকজন তো কিছু অংশগ্রহণ করেছে। এটাকে তো এবারেও ওই সংখ্যাটা যদি আপনি বলেন তাহলে কিন্তু একটা বড় রকমের সংখ্যাটা বেড়েছে। মানে সেই সিদ্ধান্তটাকেই আপনি কিভাবে দেখেন? এখন শুধুমাত্র দল হিসেবে সরকারকে আপনি আওয়ামী লীগকে বলবেন, তাহলে অন্য দলেরও তো কিছু দায় দায়িত্ব। না, আমি তো সেটা তো বললামই আপনাকে যে বিএনপি বর্জন করার পরও ঠেকাতে পারছে না, তাদের লোকজন অংশ নিচ্ছে, সেই কারণে 73 জনকে এরই মধ্যে বহিষ্কার করতে হয়েছে প্রথম ধাপে। আরো যে 3 ধাপ হবে সেগুলোতে কতজনকে বহিষ্কার করে সেটা আমরা দেখবো। তার মানে হচ্ছে এই যে নির্বাচন কেন্দ্রিক যে সংকটটা, এটা দুই দলকেই আক্রান্ত করছে। এবং এই যে যখন এরশাদ বিরোধী আন্দোলন, এরশাদের সময় উপজেলা বিরোধী আন্দোলন ছিল, তখন আমরা শুনতাম রাজনীতিবিদদের মুখে উপজেলাকে বলা হতো উপজ্বালা। তো এখন তো দুই দলের জন্যই উপজেলা নির্বাচন উপজ্বালা হয়ে গেছে, যে সংকটটা দুই দলের মধ্যে চলছে। দুই দলের সংকট দুই রকমের। বিএনপি সংকট তারা বর্জন করছে, কিন্তু কিছু মানুষ শুনছে না। 7ই জানুয়ারি নির্বাচনে অল্প কিছু মানুষ শুনে না, এবার বেশি সংখ্যক মানুষ শুনছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হচ্ছে, বহিষ্কার করেছে। আওয়ামী লীগ হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা দেখানোর জন্য, বিরোধী দলের শূন্যতা পূরণ করার জন্য তারা একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আবার 7ই জানুয়ারিতে যেমন নিজেদের অনেক প্রার্থীকে অ্যালাউ করেছে, যার কারণে অন্তত 62টি জায়গায় খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এই নির্বাচনে আবার স্বজনদের, পরিবারের লোকজনকে বাদ রাখতে চাচ্ছে, যাতে করে এরকম মনে না হয় যেটি 7ই জানুয়ারি নির্বাচনের অনেকগুলো সমালোচনার একটি, সেটি হচ্ছে
একতরফা নির্বাচন এবং পুরোটাই আওয়ামী বলয়ের মধ্যে, মানে ফলাফল যদি 300 আসনে ধরেন তার প্রায় পুরোটাই হচ্ছে আওয়ামী বলয়ের মধ্যে। বিদ্রোহী আওয়ামী, সঠিক আওয়ামী, আওয়ামী পুষ্ট, আওয়ামী সমর্থিত, আওয়ামীর মার্কা নিয়ে এইভাবেই তো প্রায় পুরোটাই হয়েছে। এবার যাতে আবার এই আওয়ামীর মধ্যে, আওয়ামী পরিবার, আওয়ামী লীগের লোকের মধ্যেই সব কিছু হয়েছে, এই বদনাম থেকে বাঁচার জন্য এই নিষেধাজ্ঞা দিয়েছে, যেটা কোনো আইনি ভিত্তি নাই, যেটা কেউ মানছেও না। ফলে আমি বলছি যে এই যে কৌশল অপকৌশল যা কিছু করতে হচ্ছে, কেন? কারণ নির্বাচনটাকে আমরা এমন পর্যায়ে নিয়ে গেছি, নির্বাচন আর সাধারণ মানের নির্বাচন হচ্ছে না। বাংলাদেশের বহু খারাপ নির্বাচন আছে, আবার অনেক ভালো নির্বাচন আছে। বাংলাদেশের সেরা নির্বাচন কেউ দ্বিমত করবে না, 91, 96, 2001, 2008 এই 4টা বাংলাদেশের সেরা নির্বাচন। ওই নির্বাচনগুলোর সাথে আপনি কম্পেয়ার করবেন, আপনি 73-এর, আপনার 79-র, হানা ভোটের, এরশাদের আমলের 86, 88 এইসব বাজে নির্বাচনের সাথে কম্পেয়ার করা মানে হচ্ছে কি যে আপনি এই নির্বাচনটাও ওদের মতোই এরকম বোঝাতে চান। শেষ করি আমি, সেটি হচ্ছে যে এই সংকট তৈরি হয়েছে নির্বাচন কেন্দ্রিক সংকট, গণতন্ত্রের সংকট। এবং কেন সংকটটা হয়েছে? মূলত বড় বিরোধী দল বিএনপি বা তার শরিকরা অংশ না নেওয়ার কারণে এই সংকট তৈরি হয়েছে। কেন তারা নিচ্ছে না? কারণ 14, 18, 24 জাতীয় নির্বাচনের জাতীয় নির্বাচনগুলো 3টেই আদর্শিক নির্বাচন হয় নাই। আমাদের যে 4টা সেরা নির্বাচন আছে তার সাথে তুলনা করলে সেই সংকট যতদিন দূর না হবে, আপনার নির্বাচনের সংকট, দলীয় সংকট, এগুলো জনাব ইকতেদার আহমেদ, আলোচনার পরিসর আসলে অনেক বড় হয়েছে। আমি যদি একটুখানি এক জায়গায় আসি, সেটি হলো যে দল হিসেবে বিএনপি তো এই নির্বাচনে অংশ নিচ্ছে না, কিন্তু তাদের রাজনীতির জায়গা যদি আপনি বলেন যে তাহলেই আসলে কি করার, মানে বিএনপি দল হিসাবে সাংগঠনিক জায়গা থেকে কি সুফল পাবে, বা এই সরকারকে যদি আপনি বলছেন একতরফা একচ্ছত্র আধিপত্য, সেই আধিপত্যর জায়গা থেকে যদি আপনি মুক্ত করতে চান জাতিকে, তাদেরই বা পদক্ষেপ কি আপনি দেখছেন সেক্ষেত্রে? এই ধরনের আধিপত্য অতীতেও ছিল এবং বাংলাদেশে আমরা দেখেছি যে আপনি যদি বাংলাদেশের নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখা যাচ্ছে কি যে দলীয় সরকারের অধীন যদি নির্বাচন হয় তাহলে দেখা যাচ্ছে যে যারা ক্ষমতাসীন তারাই কিন্তু নির্বাচনে বিজয়ী হচ্ছে। এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের যখন ক্ষমতাসীন ছিল তখন নির্বাচন হয়েছে, বিএনপি যখন ক্ষমতাসীন ছিল তখন তাদের অধীনে নির্বাচন হয়েছে, এবং জাতীয় পার্টি যখন ক্ষমতাসীন ছিল তখনও তাদের অধীনে নির্বাচন হয়েছে। এবং এই 3টি দলের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে দেখা গিয়েছে যে ক্ষমতাসীনরা বিজয়ী হয়েছে। আমি এখানে জাতীয় পার্টির কেউ নাই, থাকলে ভালো হতো। যেমন 1986 সালের নির্বাচন, ওই নির্বাচনে কিন্তু সুস্পষ্টভাবে কিন্তু আওয়ামী লীগ কিন্তু বিজয়ের দিকে চলে যাচ্ছিল। এবং যেখানে 100 আসনে যখন দেখলো যে প্রায় 100 আসনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে, তখন দেখা গেল যে নির্বাচনের ফলাফল ঘোষণার দায়িত্ব তো হচ্ছিল নির্বাচন কমিশনের উপর ন্যস্ত। ওইখানে দেখা গেল যে এই নির্বাচন ফলাফল ঘোষণা নির্বাচন কমিশন থেকে এই ফলাফল ঘোষণাটা একটা বিশেষ জায়গায় নিয়ে যাওয়া হলো। তারপরে হচ্ছিল অনেক বিলম্ব করে তারপরে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো। তাহলে আপনি দেখেন যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে কীভাবে নির্বাচনকে প্রভাবান্বিত করা হয় এবং দলীয় বিজয় নিশ্চিত করার জন্য যা কিছু প্রয়োজন নির্বাচন কমিশনের উপরে প্রভাব বিস্তার করে বা প্রশাসনের উপর প্রভাব বিস্তার করে, পুলিশের উপর প্রভাব বিস্তার করে ক্ষমতাসীনরা সবসময় সেটা করে। এবং বাংলাদেশের ক্ষমতাসীনদের অধীনে অনুষ্ঠিত প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে সেটা ঘটেছে। এবং সেজন্য এই যে বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করে নাই এবং 18তে নির্বাচনে অংশগ্রহণ করলো, অংশগ্রহণ না করে 14তে অংশগ্রহণ না করার ফলাফল দেখলো, 18তে অংশগ্রহণ করেও তারা ফলাফল দেখলো। এবং ওই কারণেই হয়তো 24 এবং সেই কারণে সরকারি দলের যে সিদ্ধান্ত, আমাদের মূল উদ্দেশ্য কি? নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন করা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, সেটি আসলে এই আওয়ামী লীগের যে সিদ্ধান্ত সেটির মাধ্যমে এখন আপনি দেখেন এখন হচ্ছে হলো ধরে নির্বাচনে যে আপনি উত্তাপের কথা বলছেন, এত উত্তাপের পরেও আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের নির্বাচন হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে সকল রাজ্যে টার্ন আউট কম সেখানেও কিন্তু মোর দেন 60% টার্ন আউট হচ্ছে। কিন্তু আমাদের দেশে দেখা গেল যে আমাদের বিগত নির্বাচনে এখন অনেকে হয়তো বিতর্ক করতে পারে, কিন্তু প্রকৃত সত্য কি টার্ন আউট কত ছিল? অর্থাৎ দলীয় সরকারের অধীনে এখন তো যে দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে জনগণ কিন্তু আগাম অনুধাবন করতে সক্ষম যে নির্বাচনের ফলাফল কী হবে। সেজন্য কিন্তু সাধারণ জনগণের নির্বাচনে সম্পৃক্ততা থাকে না এবং দলীয় লোকজনও যায় না। যদি দলের লোকজনই যেত তাহলে তো ধরেন মোর দেন 30% টার্ন আউট হতো। তো ওই কারণে তারপরে আমরা এই যে 2008-এর নির্বাচনের কথা বলেছেন, 2008-এর নির্বাচনে আমরা দেখলাম যে টার্ন আউট হয়েছিল 85%। এর ঠিক 1 মাস পরে উপজেলা নির্বাচন হলো, সেখানে দেখা গেল যে টার্ন আউট হচ্ছিল বিলো 50%। এটা তো ধরেন সেখানে তো স্থানীয় নির্বাচনে তো জনসম্পৃক্ততা আরও বেশি, টার্ন আউট তো আরও বেশি হওয়ার কথা। তো সুতরাং আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশের নির্বাচন হচ্ছে হলো যে যখনই দলীয় সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নির্বাচনকে প্রভাবিত করার সকল ধরনের প্রচেষ্টা নেওয়া হয়েছে এবং প্রভাবিত করে
ফলাফল নিজেদের অনুকূলে নেওয়ার জন্য। তাতে আসলে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না, হয় প্রতিষ্ঠান কখনো- সেটি আসলে না, প্রতিষ্ঠান শক্তিশালী হয় না। আর আপনি যেটা বললেন যে এই যে মনোনয়নের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে একজন এমপি মারা গেল, তার মৃত্যু পরবর্তী তার স্ত্রীকে অথবা তার ভাইকে অথবা তার ছেলেকে মনোনয়ন দেওয়া হলো, তাহলে সেখানে তো ওই দল কোনোদিনও তো গণতন্ত্র বিকশিত হবে না, দলও বিকশিত হবে না, এবং দলের নেতাকর্মীরা আবার এমন অভিযোগও আছে যে যদি আপনি স্বজনের জায়গাটা অ্যাভয়েডও করতে চান, তাহলে অন্যান্য প্রার্থীদের যদি আপনি ক্ষমতার ভয় দেখিয়েও তো অনেককে বসিয়ে দেওয়ার ব্যাপার আছে, সেক্ষেত্রে আসলে সেটা মূল সবসময় জায়গাটা তো আসলে না, থাকবে। সেটা এই যে ক্ষমতার ভয় দেখিয়ে বসিয়ে দেওয়া, এটা কিন্তু বাংলাদেশের সকল সরকারের আমলেই কিন্তু হয়েছে। যেখানে কিন্তু অর্থাৎ হচ্ছে প্রকৃত গণতন্ত্র, যেটা প্রকৃত গণতন্ত্র কিন্তু বাংলাদেশে কিন্তু চর্চা হয় না। চর্চা হয় না। আমরা একদম শেষ করতে চাই জনসুভাষ সিংহ রায়, এই যে প্রকৃতির উত্তাপ দিয়ে শুরু করেছিলাম, বিরোধী দল বিএনপি, মানে এই আলোচনাটা খুব কেমন হয় জানি না, কিন্তু বিরোধী দলের একদম মুখপাত্র যিনি কথা বলেন তিনি বলেছিলেন এই প্রকৃতির যে গরম তীব্র তাপদাহ সেটি নিয়ে তিনি বলেছেন যে এটির জন্য আসলে সরকার দায়ী, কারণ তিনি নদী ধ্বংস করেছে সরকার, এবং এখন স্কুল কলেজ খোলার কথা বলছে, শিশুদেরকে এক ধরনের বিপদে ফেলার চেষ্টা করছে, খাল টাল ভরাট করে ফেলেছে সরকার। সুতরাং রাজনীতির মাঠে যখন পারা যাচ্ছে না, তখন প্রকৃতিকে নিয়েও রাজনীতি চলছে। কি বলবেন না, এই সংকট? আমার নেতা রিজভি ভাইয়ের কথা নিয়ে কথা বলতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন। না, আমাদের 2 মিনিট সময় আছে, তাহলে সেই সময় তো দিচ্ছেন না। আপনি শেষ করুন। আমি আমার নেওয়া উচিত হবে না। আপনি হঠাৎ করে তিনি অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, খেয়াল করেছেন না? তিনি সেই অসহযোগ আন্দোলনটা হাস্যকরের কথাবার্তা বলেছেন। তার দলের নেতাকর্মীরা কি বক্তব্য দিয়েছিলেন? তো এইটা নিয়ে কথা বলার কিছু নাই, কেননা বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, তিনি 2015 সালে জাতিসংঘের থেকে তিনি সর্বোচ্চ পদক পেয়েছেন, চ্যাম্পিয়ন্স অফ আর্থ। এবং সেখানে বলা হয়েছিল পৃথিবীতে একমাত্র সরকার প্রধান, যে সরকার প্রধানের সময় বনভূমি 10% বেড়েছে। তো একটা কারণে তো হয়নি। আমরা তো এই মানে সম্ভবত রাজনীতিতে যেহেতু বিরোধী দল রাখা সম্ভব হয়নি, সেই কারণে এরকম অ্যাটাক করে কথাগুলো হচ্ছে। না, সেটা সে আলোচনা থাকবে, কেননা বিএনপি নিয়ে কথা বলতে গেলে একটা কথা বলতে হয়। নাজমুল আশরাফ ভাই অনেকগুলো কথা বলেছেন, সেই কথার উত্তরও আছে। হ্যাঁ, উত্তরটা যথাযথ কিনা সেটা যদি উপজেলা নিয়ে শেষ করি। যাচ্ছি না আমি। জি। আমি একটা কথা বলি, জনসমর্থন না থাকলে কেউ ক্ষমতায় থাকতে পারে না। এটি হচ্ছে মূল জায়গা। আপনি এবং 1996 সালে 15 ফেব্রুয়ারি যে একতরফা যে নির্বাচন করেছিল, ভোটারবিহীন নির্বাচন, বিএনপি 1.5 মাসে ক্ষমতা থাকতে পারে না, এটাই বাস্তব। সুতরাং জনগণের সমর্থন আছে। ইকতেদার আহমেদ সাহেব যে কথাটি বললেন যে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারটি, আমাদের 3 জোটের রূপরেখায় উল্লেখ করা ছিল যে পরপর 3টি নির্বাচন হইবে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং যারাই ক্ষমতায় আসিবে তারাই তত্ত্বাবধায়ক সরকারের আইন পাশ করিবে। পার্লামেন্টে কি বিএনপি 91 সালে কি এটা কি পার্লামেন্টে এনেছিল? আনেন। যে কারণে তো লড়াই সংগ্রাম, যে কারণে তো 96 15 ফেব্রুয়ারিতে এই নির্বাচন তারা আমরা করেছে। শেষ করতে চাই। অতএব সেই জায়গায় নিয়ে আমি যদি কথা বলেন, আর একটা কথা বলি শেষ বেলায়, জানি না কতটুকু বলা শোভন কিনা, রাজনৈতিক কাঠামোতে বিএনপি কখনো রাজনীতি করেনি। বিএনপিকে বলা হয় মাঠের বিরোধী দল। বিএনপি তো বিরোধী দলে না, এটা বিরোধী মহল। জি জি। তো বিরোধী মহল বিরোধী দলের দায়িত্ব পালন করে। জনাব নাজমুল আশরার, জনগণের মতামত আসলে প্রতিফলিত হয় কিভাবে? নির্বাচনের মধ্য দিয়ে? তাহলে যেটি জনসুভাষ সিংহ রায় বলছিলেন, যে জনগণ সমর্থন আছে দেখেই তো সরকার ক্ষমতা। হ্যাঁ, আমি সুভাষের শেষ কথা করতে বলার চাই। আগে ওনার কথাটা বলবো যে বাংলাদেশে একটা নির্বাচন দেখাতে পারবেন না, একটা, যেটি দলীয় সরকারের অধীনে সুষ্ঠু হয়েছে, বা দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে কিন্তু দলীয় সরকার হেরে গেছে, একটা উদাহরণ নাই। ফলে দলীয় সরকারের অধীনে আপনি কারা তত্ত্বাবধায়ক আনলো, কিভাবে চলে গেল, 3 জোটের রূপরেখায় কি ছিল, আদালত কি সিদ্ধান্ত দিয়েছে, সব বাদ দেন। এই সব কিছুর পরে আমরা গত 10 বছর ধরে দেখেছি দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনোই সুষ্ঠু, আগেও হয় না, এখনো হচ্ছে না। দ্বিতীয়ত, যে জনসমর্থন থাকলে কোনো সরকারকে কেউ ফেলে দিতে পারে না। ধরেন এই সরকার যে টানা 15 বছর গিয়ে 16 বছরে ঢুকছে, 20 বছর পার করে 25 বছরের পরিকল্পনা করছে, হয়তো 25 বছর কেন 30 বছরও যেতে পারে, এইটা জনসমর্থনের কারণে হচ্ছে না। এখন জনসমর্থন 3 জন লোক সমর্থন দিলেও তো জনগণের সমর্থন। আওয়ামী লীগের তো ডেডিকেটেড ভোটার আছে 1/3, শেষ করতে চাই। সেই পরিমাণ ভোটও কিন্তু নির্বাচনের দেখি না, তারপরে সমর্থন আছে। সুতরাং জনসমর্থন বলতে আমি বলছি সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন নিয়ে সরকার সবসময় টিকে থাকে, এটা ঠিক না। দ্বিতীয়ত, খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে কেন থাকতে পারে না, বাধ্য হয়েছে, কারণ ওরকম একটা আন্দোলন গড়ে তুলেছিল আওয়ামী লীগ। বিএনপি সেরকম আন্দোলন গড়ে তুলতে পারে নাই, জনগণকে নিয়েই তো আন্দোলন করতে জনগণকে হয়। নিয়ে বিএনপি সেরকম আন্দোলন গড়ে তুলতে পারে নাই বা পারতে দেওয়া হয় নাই,
সেটি আলাদা ডিসক্রেডিট বিতর্ক। তো আপনার বিএনপিকেই ফলে দিতে হবে। ফলে সরকার যে একদম মানে একের পর এক প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে এবং মানে বহাল তরবিয়তে আছে, আরো সেটি কয়েক মনে মেয়াদে করবার কোনো থাকবে, কারণ নাই। সেটি শুধু জনসমর্থনের এক মিনিটে বিষয় শেষ না। করবেন। আমি যেটা যে আমাদের দেশে যে নির্বাচন, যেটা দলীয় সরকারের অধীনে হোক বা দলীয় সরকার বহির্ভূতভাবে হোক, এখানে কিন্তু যে বৈশ্বিক যে সকল শক্তি আছে তাদেরও কিন্তু নির্বাচনে একটা ভূমিকা থাকে। তো সুতরাং তাদের চাওয়া পাওয়া, তারা কাকে চায়, সেটার উপরেও কিন্তু নির্ভর করে যে নির্বাচনে কারা বিজয়ী হবে বা কারা বিজয়ী হবে না। জি, জনাব ইকতাদার আহমেদ, জনাব নাজমুল আশরাফ এবং জনাব সুভাষ সিং রায়, তিনজনকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আমরা মুখিয়ে আছি প্রকৃতির দিকে, কবে একটু শান্তির বৃষ্টি বা ঝড় হবে, এই ভূমি শান্ত হবে, আমাদের জীবনে সুবাতাস বইবে। সেই রকম একইভাবে রাজনীতির মাঠও জনগণ তাকিয়ে থাকে, যেহেতু আমরা বলি জনগণই ক্ষমতার মূল উৎস, জনগণ নিশ্চয়ই তাকিয়ে থাকে রাজনীতির মাঠ থেকেও কবে একদম প্রকৃত স্বস্তির জায়গা তৈরি হবে, সেটি প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।